বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নাসরিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমাদের সামনে আমি আবার হাজির হলাম এই অনলাইন ক্লাসে। আজকে যে পেপার পড়াতে যাচ্ছি সে পেপারের নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর যে অধ্যায়ে আমি টাচ করব সেটা হচ্ছে উৎপাদন বা প্রোডাকশন। আজকে যে অংশগুলো পড়াচ্ছি, উৎপাদন কি, উৎপাদন অপেক্ষক কি, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন কাকে বলে, এবং ফাইনালি আরেকটা কোয়েশ্চেন আমরা পড়ব, মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটা কি। শিক্ষার্থীরা, তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই। উৎপাদন কি? আমরা এই উৎপাদন সম্পর্কে প্রথম থেকেই জানি, একাদশ দ্বাদশ শ্রেণী তো আমরা পড়ে আসছি, পাশাপাশি অনার্স ফার্স্ট ইয়ারও আমাদের উৎপাদনের যে টপিক সেটা ছিল। আমি আবার একটু বলে নিচ্ছি। উৎপাদন হচ্ছে কোনো দ্রব্যের বা প্রকৃতিগত বস্তুর বাড়তি উপযোগ সৃষ্টি করা। আমরা সাধারণত উৎপাদন বলতে সৃষ্টি করাকে বুঝি, কিন্তু আমরা মানুষরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না। আমরা শুধুমাত্র প্রকৃতির যে সম্পদ আছে সেই সম্পদের বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারি মাত্র। তো যদি আমি গুছিয়ে বলতে যাই, উৎপাদন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন সহ এই বিভিন্ন উপকরণগুলো ব্যবহার করে প্রকৃতির প্রদত্ত সম্পদের যদি বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। আমি আবার বলছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি চারটি উপকরণ ব্যবহার করে এবং প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে যদি কোনো দ্রব্যের বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। এখন 2 নাম্বার কোয়েশ্চেন, যেটা উৎপাদন অপেক্ষক কি। আমি একটু আগে বলেছি উৎপাদনের 4টা উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপকরণ ব্যবহার করে আমরা কিন্তু উৎপাদন অপেক্ষকটা নির্ণয় করতে পারি। তো এই 4টা উপকরণের মধ্যে 2টা উপকরণও হতে পারে। যদি সংজ্ঞা আকারে আমরা বলতে যাই, উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উৎপাদন এবং উৎপাদন উপকরণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে সেই নির্ভরশীলতার সম্পর্ককে যখন অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন অপেক্ষক বলে। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর সাথে উৎপাদনের পরিমাণের সাথে যে নির্ভরশীলতার একটা সম্পর্ক বা আপেক্ষিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে যখন বা নির্ভরশীলতার সম্পর্কটাকে যখন উৎপাদন অপেক্ষকের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে উৎপাদন অপেক্ষক বলে। আমি এখানে ছোট্ট পরিসরে একটা উৎপাদন অপেক্ষক লিখলাম, যেখানে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে শ্রম, আর কে হচ্ছে মূলধন। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি এখানে একটা উৎপাদন অপেক্ষক লিখলাম, যেখানে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে 2টো উপকরণ ব্যবহার করেছি, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। আর কিউ হচ্ছে এই যে সমান চিহ্নের বাম পাশে যেটা কিউ, এটা হচ্ছে অধীন চলক এবং ডান পাশে হচ্ছে স্বাধীন চলক। শ্রম এবং মূলধন হচ্ছে এখানে স্বাধীন চলক, অর্থাৎ আমার 2টো উপকরণ স্বাধীন চলক, আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ যেটা অধীন চলক। তো স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশে কিন্তু উৎপাদন অপেক্ষক বা নির্ভরশীলতার যে সম্পর্কটা সেটা যখন আমরা উপস্থাপন করছি তাকে উৎপাদন অপেক্ষক বলে। এখন উৎপাদন অপেক্ষকের মধ্যে আমরা উপকরণ যেগুলো ব্যবহার করি তার মধ্যে কিন্তু 2 ধরনের উপকরণ রয়েছে শিক্ষার্থীরা। কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল। এখন স্থির উপকরণ কাকে বলে, পরিবর্তনশীল উপকরণ কাকে বলে, তার ভিত্তিতে আমরা উৎপাদন অপেক্ষককে 2 ভাগে ভাগ করতে পারি। আগে আমরা জেনে নিই স্থির উপকরণ কি। উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ফলে বা বাড়ানো হলে বা কমানো হলে যদি উৎপাদনের পরিমাণের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি আমি বাড়াতে চাই তখনও আমার যে উপকরণটা স্থির থাকবে, উৎপাদনের পরিমাণ কমালেও যদি আমার এই উপকরণটা স্থির থাকে তাকে স্থির উপকরণ বলি। অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের ফলে যে উপকরণের কোনো পরিবর্তন হবে না তাকে স্থির উপকরণ বলে। আর উৎপাদনের পরিবর্তনের ফলে যদি আমার উৎপাদনের পরিমাণের পরিবর্তনের ফলে যদি উপকরণও পরিবর্তন করতে হয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ালে উপকরণের পরিমাণ বাড়াতে হবে, উৎপাদনের পরিমাণ কমালে উপকরণের পরিমাণ যদি কমাতে হয় তাকে পরিবর্তনশীল উপকরণ বলে। শিক্ষার্থীরা, আশা করি বুঝেছো।
আমরা স্থির উপকরণ বলতে এখানে যদি ধরে নিই আমরা যেহেতু উন্নয়নশীল একটা দেশ, আমাদের কারিগরি প্রযুক্তি দিক দিয়ে আমরা পিছিয়ে, যদি বলতে পারো মূলধনের পরিমাণটাও আমাদের কম, সেক্ষেত্রে আমরা মূলধনটাকে যদি স্থির উপকরণ ধরি আর শ্রমকে যদি পরিবর্তনশীল উপকরণ ধরি, তাহলে আমরা বলতে পারি যে এখানে বাংলাদেশ যেহেতু শ্রমবহুল দেশ, শ্রমটা পরিবর্তনশীল উপকরণ হিসেবে ধরতে পারি। উৎপাদনের পরিমাণ যদি বাড়াতে চাই তাহলে শ্রমটা আমরা বাড়াবো, আবার উৎপাদনের পরিমাণ যদি কমাতে চাই তাহলে শ্রমটা আমরা কমাতে পারি। এই ক্ষেত্রে শ্রমটা পরিবর্তনশীল উপকরণ হিসেবে বিবেচিত হবে। আর উৎপাদনের পরিমাণ বাড়ানো কমানোর ক্ষেত্রে যদি আমার মূলধন বা পুঁজি যদি স্থির থাকে তাহলে সেটা হবে স্থির উপকরণ। শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম যে কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে একটা উৎপাদন অপেক্ষক। এখন সেই উৎপাদন অপেক্ষক থেকে কিভাবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক আলাদা করতে পারি সেই বিষয়টা একটু আমরা দেখব। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল থাকে, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। শিক্ষার্থী, আমি আবার বলছি, যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। এখানে যে উৎপাদন অপেক্ষকটি লিখলাম, আমি এখানে একটু চেঞ্জ করে আমি বলতে পারি, যদি আমি মূলধনটাকে স্থির উপকরণ ধরি, মূলধনের উপর একটা বার দিয়ে দিলাম, আর শ্রমটা যদি পরিবর্তনশীল উপকরণ ধরলাম, তাহলে আমি বলতে পারি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে বার হচ্ছে একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ এই উৎপাদন অপেক্ষকে মূলধন স্থির, শ্রম পরিবর্তনশীল। উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো হলে আমার সবসময় শ্রমটাই পরিবর্তন হবে, কিন্তু মূলধনের কোনো পরিবর্তন হবে না। পক্ষান্তরে আমরা যদি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের কথা বলি, তখন আমরা বলতে পারি যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো হলে কোনো উপকরণই স্থির থাকবে না। এখানে আমি উৎপাদন অপেক্ষকে যেটা দেখালাম কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে বার, তখন এই বারটা উঠে যাবে, তখন বারটা উঠে গিয়ে দুটো উপকরণে পরিবর্তনশীল হবে। অর্থাৎ কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হয়ে যাবে, কারণ এখানে শ্রম এবং মূলধন দুটোই পরিবর্তনশীল উপকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে বুঝলাম উৎপাদন অপেক্ষক কি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি। উৎপাদনের সাথে উপকরণের নির্ভরশীলতা সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। আর যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল, অর্থাৎ উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে সকল উপকরণের পরিবর্তন করতে হয়, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। শিক্ষার্থীরা, আমরা এখন 3 নম্বর যে কোয়েশ্চেন, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন কি বা কাকে বলে সেই বিষয়টি একটু আলোকপাত করি। মোট উৎপাদন কি? মোট উৎপাদন হচ্ছে আমি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করছি তার সমষ্টিকে মোট উৎপাদন বলে। এক কথায় আমার কারিগরি প্রযুক্তি, কলা কৌশল ব্যবহার করে প্রকৃতি প্রদত্ত সম্পদের যখন আমি বাড়তি উপযোগ সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদন করছি তার সমষ্টিকে যখন একত্রে দেখানো হয় তাকে মোট উৎপাদন বলে। আমরা মোট উৎপাদন টিপিক্যাল টু কিউ দেখাতে পারি, টিপিক্যাল কিউ দ্বারাও চিহ্নিত করতে পারি। 2 নম্বর কোয়েশ্চেন, গড় উৎপাদন। গড় উৎপাদন কি? মোট উৎপাদনকে উৎপাদনের পরিমাণ দ্বারা উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ গড় উৎপাদন হবে পি ইকুয়াল টু টিপি বাই এল। আমি এখানে এল বলার কারণ হচ্ছে আমি একটা উপকরণ ধরে নিলাম, অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ শ্রম ধরে নিলাম। সেই শ্রমকে দিয়ে যদি উৎপাদনের পরিমাণকে ভাগ করা হয় তখন গড় উৎপাদন পাওয়া যাবে। আর ফাইনালি প্রান্তিক উৎপাদন হচ্ছে অর্থাৎ উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে। আমি আবার বলে নিচ্ছি, উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। সাপোজ আমার প্রাথমিক অবস্থায় টিপি1 ছিল 9, শ্রমের পরিমাণ ছিল 3। এখন আমার উপকরণ অতিরিক্ত উপকরণ নিয়োগ করলাম, অর্থাৎ L1 যদি 3 হয়, L2 ধরে নিলাম 4 আর TP2 ধরে নিলাম, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তন হয়ে হলো আমার
10। তাহলে আমার এখানে এই দুটো থেকে অর্থাৎ TP2 মাইনাস TP1 হবে 10 মাইনাস 9, অর্থাৎ যেটাকে আমরা ডেল টিপি দিলাম, আর ডেল এল হবে L2 মাইনাস L1, তাহলে 4 মাইনাস 3। আমার প্রান্তিক উৎপাদন দাঁড়াবে তাহলে 1/1 অর্থাৎ 1। বিষয়টি হচ্ছে আমার মোট উৎপাদনের পরিবর্তনের ফলে প্রান্তিক উৎপাদনের যে পরিবর্তন হচ্ছে তার অনুপাতকে মোট উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হচ্ছে তার অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে। শিক্ষার্থীরা আশা করি আমরা বুঝেছি মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি, প্রান্তিক উৎপাদন কি। এখন শেষ যে প্রশ্ন, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে রিলেশন। আমি এখানে একটা চিত্র উপস্থাপন করেছি, তার আগে আমি সংক্ষেপে বলে নিব মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে। শিক্ষার্থীরা, টিপি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রাথমিক পর্যায়ে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই বাড়ে, যেটাকে আমরা প্রথম পর্যায় হিসেবে ধরে নিই। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় এখানে এই যে একটা ঢাল দিলাম, ঢাল নির্ণয় করার জন্য একটা ছেদক দিলাম। এখানে এ বিন্দুতে আমার মোট উৎপাদন কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়ছে, এটাই হচ্ছে প্রথম পর্যায়। এই মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই পজিটিভ থাকবে। আমি এখানে সাইনের মাধ্যমে দেখিয়েছি এমপি গ্রেটার দেন 0, অর্থাৎ এমপি পজিটিভ অর্থাৎ ক্রমবর্ধমান। আমার দ্বিতীয় পর্যায়ে যখন দেখা যায় যে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই কমতে থাকে। এই যে এখানে মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান তখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই কমতে থাকে, তবে গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে কমবে। 3 নম্বর হচ্ছে যে মোট উৎপাদন যখন হ্রাস পাবে তখন গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয় হ্রাস পাবে। সংক্ষেপে 3টা লাইনে শেষ করে দিই। মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন বাড়বে। মোট উৎপাদন যখন সর্বোচ্চ তখন গড় উৎপাদন পজিটিভ হলেও প্রান্তিক উৎপাদন কিন্তু শূন্য হয়ে যাবে। এরপরে যখন মোট উৎপাদন কমতে থাকবে, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই কমবে, তবে গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে কমবে। প্রথম পর্যায়ে প্রান্তিক উৎপাদন পজিটিভ থাকে, দ্বিতীয় পর্যায়ে প্রান্তিক উৎপাদন শূন্য, তৃতীয় পর্যায়ে প্রান্তিক উৎপাদন নেগেটিভ। অর্থাৎ প্রাথমিক অবস্থায় ক্রমবর্ধমান উৎপাদনে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই বাড়ে। দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন যখন সর্বোচ্চ তখন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কমতে থাকে এবং এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান তখন গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই কমে, কিন্তু গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে কমে। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে তোমাদের এই কয়েকটা টপিক ক্লিয়ার করার জন্য। আশা করি তোমরা বুঝেছো। ইনশাল্লাহ ফাইনালি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।